হাই, আমি বিকাশ বাউরি। বিকাশ ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় বাস্তব সংখ্যার একটা অংশ, পূর্ণ সংখ্যা। বাস্তব সংখ্যা এর একটা অংশ পূর্ণ সংখ্যা। তাহলে আগের পাঠে আমরা দেখেছি পূর্ণ সংখ্যা কাকে বলে। আজ আরেকবার দেখে নেব পূর্ণ সংখ্যা কী। না, আমরা আগে জেনেছি গণনার জন্য যেসব সংখ্যাগুলো সেগুলো স্বাভাবিক সংখ্যা। ক্লিয়ার? গণনার জন্য যে সংখ্যাগুলো সেগুলো স্বাভাবিক সংখ্যা। সাথে গণনার জন্য যেসব সংখ্যা সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। যখন আমরা স্বাভাবিক সংখ্যার সাথে শূন্য রাখি তখন সেটাকে আমরা বলেছিলাম যে অখণ্ড সংখ্যা। আবার স্বাভাবিক সংখ্যাগুলো বিয়োগ করে যখন আমরা ঋণাত্মক সংখ্যাগুলো পাচ্ছি তখন সেইগুলোকে আমরা বলেছিলাম যে পূর্ণ সংখ্যা। অর্থাৎ অখণ্ড সংখ্যা ও ঋণাত্মক সংখ্যা মিলে হয় পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কী? পূর্ণ সংখ্যা কী বলতে পারে? পূর্ণ সংখ্যা সমান কী বলতে পারে? অখণ্ড সংখ্যা প্লাস ঋণাত্মক যে সংখ্যাগুলো -1, -2, -3, এইগুলোকে যদি আমি একটা গ্রাফের মধ্যে লিখি, মানে একটা ছকের মধ্যে লিখি, তাহলে কীরকম দাঁড়ায়? প্রথম আমি লিখছি স্বাভাবিক সংখ্যা। গণনার জন্য যেসব সংখ্যা সেগুলো স্বাভাবিক সংখ্যা। তাহলে গণনার জন্য যেহেতু, তাহলে আমরা সবসময় 1 থেকে শুরু করি। 1, 2, 3, 4, 5, 6, 7 ... ক্লিয়ার? এটাকে আমি বক্সের আকারে লিখলাম। এই স্বাভাবিক সংখ্যাগুলোকে যখন আমি বিয়োগ করছি তখন আমি পেয়েছিলাম একটা শূন্য। সেই শূন্য যখন আমি পাচ্ছি তখন সেটাকে আমি বলছি অখণ্ড সংখ্যা। অর্থাৎ স্বাভাবিক প্লাস শূন্য সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা। এটাকে আমি ত্রিভুজের আকারে লিখলাম। ত্রিভুজের আকারে শূন্য প্লাস স্বাভাবিক পুরোটা হচ্ছে অখণ্ড। এই পার্টটা অখণ্ড, এটা স্বাভাবিক। ক্লিয়ার? এরপর স্বাভাবিক সংখ্যাগুলো যখন আমরা বিয়োগ করছি তখন আমরা পাচ্ছি কি না ঋণাত্মক সংখ্যা। সেগুলোকে পাচ্ছি আমি স্বাভাবিক সংখ্যাকে বিয়োগ করাতে আমি কিছু ঋণাত্মক সংখ্যা পাচ্ছি। তাহলে এই যে ঋণাত্মক, এইগুলোকে বলা হয় অখণ্ড সংখ্যা। পুরোটাকে আমি সার্কেলের মধ্যে রাখলাম। তাহলে এই পুরোটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা এখন আমি পূর্ণ সংখ্যা বলতে আমি তাহলে কী বুঝছি? এখন পূর্ণ সংখ্যা বলতে এখন বোঝাচ্ছে যে অখণ্ড প্লাস ঋণাত্মক সংখ্যা। তাহলে ঋণাত্মক প্লাস অখণ্ড সমানেই পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? আমি এখন এই পূর্ণ সংখ্যাগুলোকে নিয়ে কি করব না এদের যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখব। তাহলে প্রথমে যোগ করে দেখি যে কোনো দুটো পূর্ণ সংখ্যা। তাহলে এখন পূর্ণ সংখ্যা মানে কি? ধনাত্মক প্লাস ঋণাত্মক। ক্লিয়ার? পূর্ণ সংখ্যা মানে কি? এখন পূর্ণ সংখ্যা হচ্ছে দু প্রকার। ক্লিয়ার? ধনাত্মক, ঋণাত্মক। আরেকটা আছে, সেটা হচ্ছে শূন্য। শূন্য কিন্তু পূর্ণ সংখ্যা, কিন্তু এটা ধনাত্মক বা ঋণাত্মক নয়। ক্লিয়ার? তাহলে পূর্ণ সংখ্যা কটা পার্ট? 3টা পার্ট। এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর শূন্য। ক্লিয়ার? ধনাত্মক পূর্ণ সংখ্যা আমার পজিটিভ, 1, 2, 3, 4, 5, 6 এইগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। শূন্য একটা পার্ট, যেটা ধনাত্মকও নয় ঋণাত্মকও নয়। আর একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। কোনগুলো? -1, -2, -3, -4 এইগুলো। ক্লিয়ার? এরপর আমরা কী করবো? তাহলে পূর্ণ সংখ্যার হচ্ছে 3টা ভাগ, একটা ধনাত্মক, একটা ঋণাত্মক, একটা শূন্য। শূন্য কিন্তু ধনাত্মকও নয় ঋণাত্মকও নয়। এরপর আমি তাহলে এই পূর্ণ সংখ্যাগুলোকে নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখব। যেভাবে আমরা স্বাভাবিক সংখ্যার যোগ বিয়োগ করেছিলাম
অখণ্ড সংখ্যা যোগ বিয়োগ করেছিলাম, যে দুটো অখণ্ড সংখ্যা যোগ করার পর কী হচ্ছে, সেটা কি অখণ্ড সংখ্যা থাকছে না থাকছে না, বিয়োগ করার পরে সেটা কি অখণ্ড থাকছে বা থাকছে না। স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে আমরা করেছিলাম যে দুটো স্বাভাবিক সংখ্যা যোগ করে তার যোগফল স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি না, হচ্ছিল। স্বাভাবিক সংখ্যা দুটো স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা, দুটো স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হচ্ছে না, হবে না। দুটো স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা নয়, কারণ কোনো সময় পজিটিভ আসছে, কোনো সময় নেগেটিভ। সেই নেগেটিভ পার্টটাকে, মানে ঋণাত্মক যে সংখ্যাগুলো আসছে সেইগুলোকে আমরা বলবো, সেগুলোকে আমরা বলছি কি পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাগুলোকে নিয়ে এবার আমরা কি দেখব, যে এদের যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ করে পূর্ণ সংখ্যা আসছে কি না, বিয়োগ করে পূর্ণ সংখ্যা আসছে কি না, ভাগ করে পূর্ণ সংখ্যা আসছে কি না, গুণ করে পূর্ণ সংখ্যা আসছে কি না। তাহলে চলো দেখি যোগ। প্রথমে যোগ করি যে কোনো দুটো পূর্ণ সংখ্যা, আমি দুটোই ধনাত্মক নিতে পারি, দুটো ঋণাত্মকও নিতে পারি, শূন্য সাথেও করতে পারি। প্রথমে দুটো ধনাত্মক নিলাম, 1 আর 2। তাহলে 1 আর 2 যোগ করে কত হয়, 1 প্লাস 2 কত হয় 3। একও পূর্ণ সংখ্যা, দুইটা পূর্ণ সংখ্যা, তিনটা পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? বিনিময় নিয়ম প্রয়োগ করবো। 1 প্লাস 2 করলাম, 2 প্লাস 1 করে দেখি, এটা পূর্ণ এটা পূর্ণ, তাহলে 2 আর 1 3, এটাও পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? এটা পূর্ণ এটা পূর্ণ এটা পূর্ণ, তাহলে এটাকে এভাবে লিখছি আমি, সুবিধা হবে তোমাদের। এটা তিনটাই পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? এরপর আমি দুটো ঋণাত্মক সংখ্যা নিয়েছি, দুটো -1 -2, তাদেরকে যোগ করছি। ঠিক আছে? তাহলে কত হবে, অর্থাৎ ধরো তুমি দোকানে খাতায় 1 টাকা ঋণাত্মক মানে কি ধার। ঠিক আছে? এভাবে বুঝো, তুমি দোকানে 1 টাকা ধার করে এলে, কি লজেন্স নিয়ে এলে, আবার দোকানে তুমি 2 টাকা ধার করে এলে। দোকানের খাতায় দোকানের যে দোকানদার সে তো ধার খাতায় 1 প্লাস 2 মানে 3 করে রাখবে। ক্লিয়ার? কিন্তু তোমার ধার, তাহলে 3 হচ্ছে, কিন্তু ধার যেহেতু মাইনাস, বোঝা গেল? ঠিক আছে? আমি বলেছি যে, আমি আবার একটা কথা বলেছি আগে, যে যোগের ক্ষেত্রে দুটো যদি একই চিহ্ন হয়, তাহলে দুটো যদি একই চিহ্ন হয়, আমরা যোগের ক্ষেত্রে কি করব, তার পরম মানগুলোর যোগ করব। পরম মান বলতে -1 পরম মান 1, -2 পরম মান 2, তাহলে 1 আর 1 আর 2 3, যেহেতু দুজনেই মাইনাস তাই মাইনাস চিহ্ন, -3। ঠিক আছে? এরপর তাহলে কি দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি আমি, যে দুটো পূর্ণ সংখ্যার যোগফল সর্বদা পূর্ণ সংখ্যা সবসময়। তাহলে এখান থেকে আমি বলতে পারি দুটি পূর্ণ সংখ্যার যোগফল সর্বদা পূর্ণ সংখ্যা হবে। ঠিক আছে? এটা একটা পার্ট। বিয়োগ করব, তাহলে এটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে? বিয়োগ করব, 2 থেকে 1 বিয়োগ করব, বা 1 থেকে 2 বিয়োগ করছি। তাহলে বিয়োগ করার নিয়ম সে কীরকম, কিছু নয়, মানে কোনো সংখ্যা চিহ্ন বলতে তার আগের চিহ্ন বোঝায়। তাহলে 1 এর চিহ্ন প্লাস, 2 এর চিহ্ন মাইনাস। তাহলে দুটো আলাদা চিহ্ন হলে আমরা কি করি, বিয়োগ করি। কার থেকে আর বিয়োগ করব, বড় থেকে ছোটোটা। পরম মানগুলো, এর পরম মান হচ্ছে 2, এর পরম মান হচ্ছে 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। যে বড় তার চিহ্ন, 2 বড় 2 এর চিহ্ন -1। ক্লিয়ার? এটাও কিন্তু আমার একটা পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা। তাহলে তিনটাই পূর্ণ সংখ্যা। 2 -1 করে দেখি, তাহলে 2 থেকে 1 গেলে এর পরম মান 2 বলতে +2, আর এটা হচ্ছে -1। ক্লিয়ার? তাহলে এর পরম মান হচ্ছে 2, এর পরম মান হচ্ছে -1, পরম মান হচ্ছে 1। পরম মান মানে চিহ্ন ছাড়া সংখ্যাটা, বিয়োগ করবো সবসময়। তাহলে আলাদা চিহ্ন হলে আমরা বিয়োগ করি। 2 থেকে 1 গেলে 1, যে বড় ই বড়, 2 বড়, তাহলে 2 এর চিহ্ন, কিছু মানে প্লাস, তাহলে 2 থেকে 1 গেলে 1 হচ্ছে। সেটা পূর্ণ সংখ্যা, এটাও আমার পূর্ণ সংখ্যা, ধনাত্মক সংখ্যা। কারণ পূর্ণ সংখ্যা মানেই তো ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এর পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে। তাহলে আমি কি বলতে পারি, দুটো পূর্ণ সংখ্যার বিয়োগও কিন্তু পূর্ণ সংখ্যাই হয়। দুটি পূর্ণ সংখ্যার বিয়োগফল সর্বদা পূর্ণ
সংখ্যা হবে। দুটো পূর্ণ সংখ্যার বিয়োগফল সর্বদা পূর্ণ সংখ্যা হবে। বুঝতে পেরেছ? এরপর কি করব? গুণ করব। কি করব? গুণ। দুটো পূর্ণ সংখ্যার গুণ। তাহলে দুটো পূর্ণ সংখ্যা নিচ্ছি, একটা -1 নিলাম ইন্টু একটা মানে একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিলাম, একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা নিলাম, তাদেরকে গুণ করব। তাহলে গুণ করার নিয়ম কি? কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যা গুণ করার আগে কী গুণ করব? তাদের চিহ্ন গুণ করব। তাদের কোনো সংখ্যার চিহ্ন বলতে তার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বোঝায়। তাহলে এখানে একের চিহ্ন হলো কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যা গুণ করার আগে তাদের চিহ্ন গুণ করব। এখানে একের চিহ্ন মাইনাস, দুইয়ের চিহ্ন প্লাস। তাহলে দুইয়ের সাথে এক গুণ করার আগে তাদের চিহ্ন গুণ করব। তাহলে 1 আর 2 গুণ করার আগে তাদের চিহ্ন গুণ করব। তাহলে প্লাস আর মাইনাস, প্লাস মাইনাস গুণ হলে কি হয়? বিপরীত চিহ্ন গুণ হলে কি হয়? মাইনাস হয়। সবসময় মনে রাখবে, দুটো বিপরীত সংখ্যার চিহ্নের গুণ সর্বদা মাইনাস। দুটি বিপরীত সংখ্যার চিহ্নর গুণ দুটো বিপরীত সংখ্যার চিহ্ন হয়, গুণ করলে হয় মাইনাস। মানে বিপরীত চিহ্ন বলতে একটা প্লাস গুণিত মাইনাস। প্লাস আর মাইনাস যদি আলাদা চিহ্ন গুণ হলে সবসময় মাইনাস হবে। আর একই চিহ্ন গুণ হলে একই চিহ্ন প্লাস প্লাস হলে প্লাস, মাইনাস মাইনাস গুণ হলে প্লাস। দুটি বিপরীত সংখ্যার গুণ, দুটি বিপরীত চিহ্নের গুণ সবসময় মাইনাস হয়, একই চিহ্নের গুণ প্লাস। ক্লিয়ার? তাহলে এখানে -1 সাথে +2 গুণ করব। তাহলে তার আগে চিহ্ন গুণ করব। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, 2 1 2। ঠিক আছে? দুটোই আমি ঋণাত্মক সংখ্যা নিচ্ছি, -3 আর -4। তাহলে কি বললাম? যে সংখ্যা গুণ করার আগে চিহ্ন গুণ করব। এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন মাইনাস। তাহলে মাইনাসে মাইনাসে মানে একই চিহ্ন গুণ হলে কি হয়? প্লাস। তাহলে চিহ্ন প্লাস হলো 3 4 12, 3 4 12 +12, বা শুধু 12 লিখতে পারো। দুটোই যদি আমার ধনাত্মক সংখ্যা হয়, দুটোই ধনাত্মক সংখ্যা মানে কিছু চিহ্ন নেই, মানে প্লাস চিহ্ন, এর প্লাস চিহ্ন, প্লাসে প্লাসে প্লাস, আর 4 5 20। ক্লিয়ার? একই চিহ্ন গুণ করলে কী হয়? প্লাস হয়। তাহলে প্লাস। তাহলে গুণের ক্ষেত্রেও আমি কী দেখতে পাচ্ছি? এটাও পূর্ণ সংখ্যা, 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 এটাও পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? এটাও পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা, এইগুলোও পূর্ণ সংখ্যা সব। তাহলে কি বলতে পারি আমি? পূর্ণ সংখ্যা। দুটি পূর্ণ সংখ্যার গুণফল সর্বদা পূর্ণ সংখ্যা হবে। তাহলে যোগের ক্ষেত্রেও আমি দেখলাম দুটো পূর্ণ সংখ্যার যোগফল, দুটো পূর্ণ সংখ্যার যোগফল সর্বদা পূর্ণ সংখ্যা। বিয়োগফল, দুটি পূর্ণ সংখ্যার বিয়োগফল সর্বদা পূর্ণ সংখ্যা। আবার দুটো পূর্ণ সংখ্যার গুণফলও সর্বদা পূর্ণ সংখ্যা, মানে সর্বদা সবসময় পূর্ণ সংখ্যাই হবে। এবার ভাগ করে দেখব। ভাগ, দুটো পূর্ণ সংখ্যা নিলাম, 1 আর 2। ক্লিয়ার? তাহলে পূর্ণ সংখ্যা মানে আমরা কী বলেছি? একটা ধনাত্মক, একটা ঋণাত্মক, আর একটা শূন্য, এই তিনটা নিয়ে হয় পূর্ণ সংখ্যা। তাহলে আমি এবার ভাগ করব। 1 আর 2, 2 আর 10, যেগুলো ভাগ যাবে সেরকম সংখ্যাও নিতে পারো তুমি, যেগুলো যাবে না সেরকম সংখ্যাও। কারণ আমাকে তো যাচাই করতে হবে, দেখতে হবে যে সর্বদা পূর্ণ সংখ্যা হচ্ছে কি না হচ্ছে না। ঠিক আছে? পূর্ণ সংখ্যা হবে কি হবে না সেটা দেখে নেবো। তাহলে 1 আর 2, তাহলে আমি 1 দিয়ে 2কে ভাগ করি, যদি মানে 1 দিয়ে ভাগ করবো 2কে, মানে 2 ভাজিত 1। ভাগ চিহ্নের পরে যে সংখ্যাটা থাকে সেইটা দিয়েই ভাগ হয়, প্রথমে যে সংখ্যাটা থাকে তাকে। ক্লিয়ার? তাহলে ভাগকে আমি ভগ্নাংশের আকারও লিখতে পারি, মানে 2/1। 2 ভাজিত 1 আর 2/1, এদের মধ্যে যদি আমি তফাৎ কী বলি? প্রকাশভঙ্গির তফাৎ। কোনো কিন্তু এরকম কোনো মানের কোনো তফাৎ নয়, প্রকাশভঙ্গির তফাৎ। ক্লিয়ার? তাহলে 2 ভাজিত 1 সমান 2/1। তাহলে 1 দিয়ে 2কে ভাগ করলে, 1 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে ওই সংখ্যাটা হয়তো 2। আমি 2 দিয়ে 1 ভাগ করব। তাহলে 2 দিয়ে 1 ভাগ করলে আমি কি বললাম? ভগ্নাংশের আকারে ভাগ
এইভাবে যদি থাকে ভাগের আকারে, সেটাকে আমি ভগ্নাংশ আকারে লিখতে থাকবো। প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটা উপরে মানে লবে, আর সে পরে যে সংখ্যা থাকবে সেটা হরে, আর ভাগ চিহ্নর বাই। ক্লিয়ার? তাহলে এসিক একই রকম 1/2। তাহলে 2 দিয়ে 1 ভাগ করলে সেটা তো আমার 2 হবে না। তাহলে এই সংখ্যাটা কি, এটা কি কিসের মতন চলে আসছে? ভগ্নাংশের মতন। এটা একটা ভগ্নাংশের আকার, ভগ্নাংশের আকার, যার উপরে যে সংখ্যাটা আছে সেটা তো আমার পূর্ণ সংখ্যা, এটা তো আমার পূর্ণ সংখ্যা, এটাও আমার পূর্ণ সংখ্যা, কিন্তু পুরো পার্টটা একটা ভগ্নাংশ। যেমন এই পার্টটা, এটা পূর্ণ সংখ্যা, এটা আমার পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? তাহলে যখন আমি 1 দিয়ে 2কে ভাগ করছি তখন আমি ভাগফল পূর্ণ সংখ্যা পাচ্ছি, কিন্তু আমি 2 দিয়ে যখন 1কে ভাগ করছি তখন কিন্তু আমি পূর্ণ সংখ্যা পাচ্ছি না। আমি কিসের মতন পাচ্ছি? এটা ভগ্নাংশের আকার পাচ্ছি। আমি আরও একটা উদাহরণ দিয়ে দেখি। আমি একটা উদাহরণ দিয়ে তো যাচাই করতে পারি না, আমাকে আরও একটা উদাহরণ দিয়ে দেখতে হবে। ঠিক আছে, দেখি। আমি 2 আর 10 নিলাম, 2 আর 10 নিলাম। তাহলে 10কে 2 দিয়ে ভাগ করব, মানে 10 ভাজিত 2, তাহলে একে 10/2 লিখতে পারি। তাহলে যদি আমি এর লঘিষ্ঠ রূপ করি, লঘিষ্ঠ রূপ মানে ছোট আকার, লঘিষ্ঠ রূপ মানে ছোট আকার, সবচেয়ে ছোট আকার, সবচেয়ে ছোট আকার, মানে 2 দিয়ে 10কে ভাগ করলে হয় 5। এটাও পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা। তাহলে এখানে আমি কিন্তু 2 দিয়ে 10কে ভাগ করলে যে ভাগফলটা পাই সেটা পূর্ণ সংখ্যা। এবার আমি 10 দিয়ে 2কে ভাগ দেখব, 10 দিয়ে 2কে ভাগ করব, তাহলে কি হবে? 2/10। এটা লঘিষ্ঠ আকার রূপ করলে কি হবে? তাহলে আমি উপর নিচকে আমি 2 দিয়ে ভাগ করতে পারি, কাটাকুটি যেটা বলে। 2 1 2, 5 2 10। দুটো সংখ্যাকে লঘিষ্ঠ রূপ মানে কি, উপরকে আমি 10 দিয়ে ভাগ করবো, নিচে 10 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, লঘিষ্ঠ রূপ 1/5। তাহলে এই 2/10 লঘিষ্ঠ রূপ হচ্ছে 1/5। এটা কিন্তু একটা ভগ্নাংশের আকারে চলে আসছে, এই পূর্ণ সংখ্যার আকারে কিন্তু আসছে না। তাহলে 1/5, এটা উপরটা 1/5, এটা কিন্তু পূর্ণ সংখ্যা, উপরে লব যেটা আছে। আবার হরে যেটা আছে সেটাও কিন্তু পূর্ণ সংখ্যা, কিন্তু পুরো যে পার্টটা আছে 1/5, সেই পুরো পার্টটা কিন্তু একটা ভগ্নাংশের রূপ, একটা ভগ্নাংশের রূপ। এই যে, তার মানে আমি কি বলতে পারি? দুটো পূর্ণ সংখ্যার ভাগফল সর্বদা পূর্ণ সংখ্যা নয়, সেটা লিখে নিই। এখান থেকে আমি প্রমাণে কি বলতে পারি? দুটি পূর্ণ সংখ্যার ভাগফল মানে ভাগ করার পরে যেটা পাই, মানে এই যে আমি 2 দিয়ে 10কে ভাগ করলাম 5 পেলাম, এটা ভাগফল। 10 দিয়ে 2কে ভাগ করছি আমি 1/5 পেলাম, এটা ভাগফল। তাহলে এই ভাগফল সর্বদা পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়, সর্বদা পূর্ণ সংখ্যা মানে পূর্ণ সংখ্যা হতেও পারে, সর্বদা পূর্ণ সংখ্যা নয় মানে পূর্ণ সংখ্যা হতেও পারে আবার নাও পারে। ক্লিয়ার? তাহলে এই যে ভগ্নাংশের আকারে পার্টটা পাচ্ছি, যে একটা আমি ভগ্নাংশের আকার যেটা পেলাম, এই পার্টটাকে আমি কি বলবো? এই অংশটাকে আমি কি বলবো? এই পার্টটাকে নাম, যার উপরে লব সে কিন্তু পূর্ণ সংখ্যা, নিচে যে হর আছে সেটাও পূর্ণ সংখ্যা। ভগ্নাংশ জানি, ভগ্নাংশ মানে কি? ভগ্ন অংশ। ক্লিয়ার? ভগ্নাংশ মানে ভগ্ন অংশ। ভগ্নাংশ সমান কি হয়? লব বাই হর, তাই তো? ভগ্নাংশ সমান লব বাই হর, উপরটা লব নিচেরটা হর। এই যে ভগ্নাংশের রূপ আমি পেয়েছি, এই যে ভগ্নাংশের রূপ পেয়েছি, এই পার্টটাকে কি বলবো? এই রাশিটাকে কি বলবো আমি? 1/5। এই রাশিটাকে বলা হয় মূলদ। এই যে 1/5, এটাকে বলা হয় মূলদ সংখ্যা। এই সবগুলো কিন্তু বাস্তব সংখ্যারই পার্ট, একটা পার্ট ভাগ। আমি কিন্তু পুরো চ্যাপ্টারটার নাম হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা পড়তে গেলে আমি প্রথমেই বলেছি যেটা সেটা যে স্বাভাবিক সংখ্যা পড়লাম প্রথমে, তারপর অখণ্ড, পূর্ণ। এখন আমি আরেকটা আমি পেলাম কি, সেটা হচ্ছে মূলদ সংখ্যা। আরেকটা ভাগ পেলাম যেটা সেটা হচ্ছে মূলদ সংখ্যা। কোনটা মূলদ সংখ্যা কি? তাহলে যদি এখান থেকে আমরা নিজের একটা সংজ্ঞা বানাই, মানে কাকে বলে যদি বলে, এর বিবরণ দিই আমি, যে মূলদ সংখ্যা তাহলে কোনগুলো, মূলদ সংখ্যা কী? তাহলে না,
কি বলতে পারি, মূলত সংখ্যা কোনগুলো, এই যে উপরে পূর্ণ সংখ্যা থাকবে, নিচেও পূর্ণ সংখ্যা থাকবে, ভগ্নাংশের আকারে থাকবে, তাই তো? সেটাই হচ্ছে পূর্ণ, সেটাই হচ্ছে কি না আমার মূলত সংখ্যা। মানে যেসব সংখ্যাকে যদি আমি বলি, এটাকে একটা গাণিতিক টার্ম আছে, যে সব সংখ্যাকে p/q এর আকারে, p/q এর আকারে প্রকাশ করা যায়, এখানে শর্তটা সাথে দিয়ে দিতে হবে, যেখানে p ও q উভয় পূর্ণ সংখ্যা। বুঝাচ্ছি আমি, এই যে কোন একটা সংখ্যাকে আমি যদি এ আকারে প্রকাশ করি p/q, যার p মানে এই যে 1 পার্টটা, এটাও পূর্ণ সংখ্যা হবে, এটাও পূর্ণ সংখ্যা হবে, ক্লিয়ার? যার p ও q উভয় পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু, মানে ইকুয়াল নিয়ে কেটে দিলাম শূন্য, মানে কখনোই শূন্য হবে না, ক্লিয়ার? শূন্য হলে কিন্তু সেটা পূর্ণ সংখ্যা, শূন্য হলে সেটা কিন্তু মূলত সংখ্যা হবে না। মূলত সংখ্যার টার্মটাই, সংজ্ঞাটা, ডেফিনেশনটাই এরকম কি না p/q আকারে প্রকাশ করা যাবে, এবং যেখানে p ও q উভয় পূর্ণ সংখ্যা হবে, এবং p ও q উভয় পূর্ণ সংখ্যা হবে, এবং q নট ইকুয়াল টু 0, মানে q কখনোই 0 হবে না, ক্লিয়ার? সেটাকে আমরা বলবো, তাকেই আমরা কি বলবো, তাকেই আমরা বলবো, তাকেই আমরা বলবো মূলদ সংখ্যা, তাকেই আমরা বলবো মূলদ সংখ্যা। ঠিক আছে? তাহলে যেসব সংখ্যাকে, কোন সংখ্যাকে আমি দেখব, যদি আমি 2 লিখি, যদি আমি বলি 2 কি মূলদ সংখ্যা, তাহলে 2 সমান আমি লিখতে পারি, এটা পূর্ণ সংখ্যা, 2কে আমি ভগ্নাংশের আকারে কিন্তু লিখতে পারি 2/1, সমান দিয়েছি মানে এর বাম পক্ষের যে মান ডান পক্ষের মানের সাথেও সমান, এই জন্য আমি সমান দিয়েছি। যদি না মিলতো তাহলে কিন্তু সমানটা আমি দিতাম না, ক্লিয়ার? তার মানে 2 সমান 2/1, নিচে কিছু নয় মানে 1 দিয়ে, তার মানে নিচে থাকা মানে কি, নিচটা দিয়ে উপরটাকে ভাগ, তাহলে 1 দিয়ে যদি আমি 2কে ভাগ করেছি 2ই হবে, তাহলে আমার ঠিক আছে, এটা সমান দেওয়ার ঠিক আছে। আবার এটাকে p/q আকারে প্রকাশ হয়ে যাচ্ছে, এটা p, এটা q, এই যে আমি সংখ্যাতে লিখেছি p/q, তার মানে এই পিটা কি, এটা পূর্ণ সংখ্যা। এই নিচে কি আছে 1, এটাও পূর্ণ সংখ্যা। তাহলে 2কে আমি মূলদ সংখ্যার আকারে প্রকাশ করতে পারি, 2কে আমি মূলদ সংখ্যার আকারে প্রকাশ করতে পারি। এখন যদি প্রশ্ন ওঠে 0 কি মূলদ সংখ্যা, 0 কি মূলদ সংখ্যা, প্রশ্ন আসতে পারে। তাহলে 0 সমান 0/1, যে কোনো পূর্ণ সংখ্যাকে যদি আমি ভগ্নাংশের আকারে প্রকাশ করি, সেই পূর্ণ সংখ্যাটাকে উপরে লিখব, মানে লবে, তার বাই দিয়ে নিচে 1 লিখে দেবো, তার মানেই ওই সংখ্যাটা, মানে কি বলতে চাইছি, তার মানের কোনো পরিবর্তন হয় না, তাকে সেই মানে আমি ধরো 20কে আমি যদি লিখি ভগ্নাংশের আকারে, তাহলে 20/1, ঠিক আছে? তাহলে 0 সমান 0/1, শর্ত আমার মিলছে, 0টা তো আমার পূর্ণ সংখ্যা, 1ও আমার পূর্ণ সংখ্যা, আবার নিচটাও 0 হচ্ছে না। কখন পূর্ণ সংখ্যা হবে না, যখন নিচ 0 থাকবে তখন পূর্ণ সংখ্যা হবে না, তাহলে এটা একটা তখন মূলদ সংখ্যা হবে না। তাহলে 0 সমান 0/1, যার উপরও 0 পূর্ণ সংখ্যা, 1ও পূর্ণ সংখ্যা, তাহলে পুরোটা একটা মূলদ সংখ্যা। তাহলে 0 কি মূলদ সংখ্যা? হ্যাঁ, 0 হলো মূলদ সংখ্যা, ঠিক আছে? যদি আমার এরকম থাকে 1/0, এটা কি মূলদ সংখ্যা, তাহলে 1 মানে 1/0, তাহলে 0 দিয়ে যে কোনো সংখ্যাকে যদি আমি 0 দিয়ে ভাগ করি, তার মানটা হয় অসংজ্ঞাত, মানে জানা নেই। আবার
মূলত সংখ্যা যে আমার সংজ্ঞা সেখানে বলেই দিয়েছে যে ভগ্নাংশের আকারে একটা প্রকাশ করা হবে। কেমন ভগ্নাংশ? পি বাই কিউ, যার পি মানে উপরটা লব, লবটা পূর্ণ সংখ্যা হবে, হরটা পূর্ণ সংখ্যা হবে, কিন্তু হরটা পূর্ণ সংখ্যা হবে শূন্য ছাড়া। শূন্য ছাড়া যা কিছু সংখ্যা হতে পারে, কিন্তু যেহেতু এখানে আমার শূন্য আছে, তাই এই যে 1/শূন্য মানে 1/শূন্য, এটা মূলত সংখ্যা নয়। মূলত সংখ্যা নয়। ক্লিয়ার? এটা মূলত সংখ্যা নয়। তাহলে আমি কি দেখলাম? মূলত সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, মানে পূর্ণ সংখ্যার আমরা কি দেখলাম? যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। যোগ, বিয়োগ, গুণ তিনটে পার্ট করার সময়, যোগ করার সময় পূর্ণ সংখ্যা যোগ, বিয়োগ, গুণ করার সময় আমি কি দেখতে পেলাম? যে সর্বদা পূর্ণ সংখ্যাই হচ্ছে, কিন্তু ভাগ করার সময় কিন্তু সর্বদা পূর্ণ সংখ্যা হচ্ছে না। কিছু পার্ট আমার কিছু আমার পূর্ণ সংখ্যা হচ্ছে, কিছু আমার অন্য একটা টার্ম চলে আসছে। সেই টার্মটা কি? মূলত সংখ্যা। ক্লিয়ার? তাহলে আমি কি বলতে পারি? যে দুটি পূর্ণ সংখ্যার ভাগফল সর্বদা পূর্ণ সংখ্যা নয়। ঠিক আছে? দুটি পূর্ণ সংখ্যার ভাগফল সর্বদা পূর্ণ সংখ্যা নয়। এরপর তাহলে যদি বলে কয়েকটি মূলদ সংখ্যার উদাহরণ দাও। কয়েকটা মূলদ সংখ্যার উদাহরণ। ভগ্নাংশের আকারে তুমি যা কিছু লিখতে পারো। 1-এর 2, 5-এর 9, 20-র 3, যা কিছু লিখতে পারো। উপরে ভগ্নাংশর উপরের লব, নিচে লবে তুমি যা লিখতে পারো, 100/2 যা লিখতে পারো, সব কিন্তু মূলদ সংখ্যা। এরপর আমরা কি দেখব? এই যে আমি প্রথমে পেলাম, তাহলে কি পেলাম? তাহলে স্বাভাবিক সংখ্যা। বাস্তব সংখ্যার মধ্যে কি পেলাম? বাস্তব সংখ্যার মধ্যে আমি পেলাম স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, মূলদ সংখ্যা। তাইলে আমি এখন কি বলতে পারি? তাহলে প্রথমে আমি একটা ছক বানিয়েছিলাম, এবার আরেকটা আমি চিত্র বানাচ্ছি। প্রথমে স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4... ক্লিয়ার? তাহলে স্বাভাবিক সংখ্যার সাথে যখন আমি শূন্য রাখছি, সেটা হয়ে যাচ্ছে অখণ্ড সংখ্যা। এই অখণ্ড সংখ্যা পুরোটা অখণ্ড সংখ্যা। এই ভিতরে যে আছে, এই অখণ্ড সংখ্যার সাথে যখন আমি ঋণাত্মক সংখ্যা রাখছি ... তখন সেটা হয়ে যাচ্ছে কি না, তখন সেটা কি হয়ে যাচ্ছে? সেটা হয়ে যাচ্ছে আমার পূর্ণ সংখ্যা। এবার এই পূর্ণ সংখ্যা সাথে যখন আমি ভগ্নাংশ রাখবো, পূর্ণ সংখ্যার সাথে যখন আমি ভগ্নাংশ রাখবো, 1-এর 2, 3-এর 5, 103, 200-র 20, ঠিক আছে, 4000-এর 3 যা রাখবো, তখন এটা হয়ে যাবে মূলদ সংখ্যা। এটা কি? স্বাভাবিক সংখ্যা। এই পুরো পার্টটা কি? অখণ্ড সংখ্যা। এই পার্টটা কি? এই অখণ্ড প্লাস এই যে ঋণাত্মক, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? আজ এই অবধি। নেক্সট ক্লাস পরের দিন। ভালো থেকো, সুস্থ থেকো, প্র্যাকটিস করো।